মিলে যাওয়াটাই স্বাভাবিক। ভালো কিছু আপনি ভালো কথা বললে ভালোর সঙ্গে ভালোর এটা মিল তো হবেই, হওয়াটাই স্বাভাবিক। একটা প্রশ্ন, আরেকটা বিষয় যে আপনার বলা হচ্ছে যে অভিযুক্তদের অধিকার নিয়ে বারবার কথা উঠছে, এবং বিশেষ করে আমরা দেখছি যে বিবাদী পক্ষের মানে যে আইনজীবীরা আছেন তারা এটা বারবার এই প্রশ্ন তুলেছেন, এবং আজকেও তারা সংবাদ সম্মেলন করে তুলেছেন। তো আসলে অভিযুক্তদের কতটুকু অধিকার এখানে, বা তাদের মানবাধিকার কতটা রক্ষিত আছে? না, এটি ওই ডিফেন্স পক্ষের বিজ্ঞ আইনজীবীদের কথা বলার অধিকার তো আছেই। এটি তারা তাদের মতো করে নিশ্চয়ই বলার অধিকার রাখেন। আমি যেটুকু বুঝি, এবং আমি তো ট্রাইব্যুনালকে রিপ্রেজেন্ট করছি এখন, যে তার মুখপাত্র হিসেবে, যে অধিকার কিন্তু আগেও দেয়া ছিল। এখন যেটা যে চেঞ্জেস আনা হয়েছে সেখানে আরো কিছু নতুন কিছু বিষয় অ্যাডাপ্টেড হয়েছে। যেমন আপনার যে এই অপরাধ আমলে গ্রহণ করার পরে ফর্মাল চার্জ সহ অন্য কাগজপত্রের কপি তারা পাবেন। তো এটা হলো রাইট অফ ডিসক্লোজার অফ ডকুমেন্টস এন্ড ম্যাটেরিয়ালস, যেটা আগে ছিল না, এখন করা হয়েছে। তারপর তাকে দোষ স্বীকারে বাধ্য করা যাবে না, এই বিষয়টিও। এগুলো কিন্তু সব প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, কিন্তু তারপরেও অল দিস হ্যাভ বিন ইনকর্পোরেটেড। আপনি দেখেন যে ডাবল জিওপার্ডি বা দ্বিতীয়বার বিচার করা যাবে না, বা একজন প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলে গণ্য করতে হবে, এটিও আপনার ইনকর্পোরেট করা হয়েছে। আরো এরকম যে জামিনের বিষয় তো আছেই, পাবলিক হিয়ারিং, ট্রান্সপারেন্ট হিয়ারিং, এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। সেখানে কি মানে সবাই থাকতে পারবেন, মানে পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক? এভরিবডি ইজ অ্যালাউড, এভরিবডি ইজ অ্যালাউড, সবাই এটা পাবলিক। তবে কিছুই আছে, যদি এমন কোনো সিচুয়েশন হয়, সাক্ষী যদি আপনার প্রয়োজন পড়ে যে ক্যামেরা আপনার ইয়ের জন্য, হ্যাঁ, সেই বিধানটা এখানে আরেকটু বলে রাখি, গোপনে সাক্ষীর জন্য, যে উইটনেস এবং ভিকটিমের সুরক্ষার জন্য আমাদের দেশে কিন্তু কোনো আইন ছিল না। এমনকি আমাদের যে আইন না, আমাদের 1973 সালে যে আইনে ট্রাইব্যুনালটা হয়েছে সেখানেও নেই। তারপরেও ট্রাইব্যুনাল অনুভব করেছেন যে এরকম এটি থাকা দরকার, এবং যেটুকু বিধিতে তাদের অনুমোদন দেয় সেটুকু করা হয়েছে। তাদের সুরক্ষার বিষয়ে কিছু বিধি করা হয়েছে, কারণ ভিকটিম তার যদি এফেক্টিভ পার্টিসিপেশন না থাকে জাস্টিস প্রসেসে, তাহলে কিন্তু কার্যকরভাবে কোন রকম কিছু পাওয়া যাবে না। যদি সে ভয় ভীতির কারণে, যে কোনো কারণে আসতে চায় না, সেই সুরক্ষাটা দেবেটা কে দেবে? তো আসলে এটা প্রয়োজন হলো, দায়িত্ব হলো সরকারি কিন্তু এটি দেবে আর কি। সেখানে আদালত মানে ট্রাইব্যুনাল অর্ডার করবেন যে সরকারকে, যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এটা নিজে থেকেও করতে পারেন, অথবা কোনো পক্ষের আবেদনও করতে পারেন। এটি একটা ভালো বিষয় হয়েছে। আর একটা দেখেন যে আমরা অনেকেই রেইজ করছি অনেক প্রশ্ন এই অভিযুক্তের অধিকার। আপনি 1971 সালে আপনি কি হয়নি বলেন তো দেখি? সেটাই না, এটাও একটা, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে প্রতিকার চাওয়ার অধিকার নেই। আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে মানে আমরা বারবারই এবং এদের কাছ থেকে বারবার শুনছি যে অভিযুক্তদের অধিকার, কিন্তু আজকে 40 বছরে বাংলাদেশের যে মানুষগুলো মুক্তিযুদ্ধে, মানে এই যে অসহায় নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে, গণহত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, লুটপাট হয়েছে, গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জঘন্য সমস্ত অপরাধ হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, এথনিক ক্লিনজিং, মানে আপনি যদি বলেন সব, মানে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হত্যা করা হয়েছে। তো এই অপরাধগুলো তো বিশ্বের যে কোনো দৃষ্টিকোণ থেকেই, যে কোনো মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে চরম জঘন্য অপরাধ। আমরা কিন্তু মানবাধিকার সংগঠনগুলোকে এইটা নিয়ে খুব বেশি সোচ্চার দেখি না, এবং এই মানুষ আমাদের অধিকার নিয়ে, এবং ইন্টারন্যাশনাল ল অনুসারে যারা এগুলো সংগঠন করেছে তারা কিন্তু দে আর এনিমি অফ হিউম্যান কাইন্ড। জি, এই হিসেবে তারা বিবেচিত হয়ে থাকেন। তাহলে আপনি যারা স্বজন হারিয়েছেন, ঘর হারিয়েছেন, প্রিয়জন সম্ভ্রম হারিয়েছেন, তাদেরকে আপনি তার অধিকার নিয়ে আপনি কথা বলছেন না, তার প্রতিকার পাওয়ার অধিকার নেই, তার প্রতিকার পাওয়ার অধিকারও আছে, সেটিও নিশ্চিত করতে হবে আপনাকে। আপনি পাশাপাশি অভিযুক্তের যে স্বীকৃত অধিকারগুলো আছে সার্বজনীন ভাবে, আন্তর্জাতিক ভাবে যে রীতিনীতিগুলো চর্চা হয়, অনুশীলন হয়, সেগুলো অনুসরণ করেই এখানে বিচার কার্যক্রম হবে বলেই আমি মনে করি। তো ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আমাদের অনেক এই বিষয়ে আরো অনেক জানার আছে, বোঝার আছে, এবং অনেক প্রশ্ন আছে। আমাদের শ্রোতাদের থেকেও কিছু প্রশ্ন এসছে, আমরা তাদের কাছ থেকে তাদের মতামত প্রশ্ন চেয়েছিলাম। তো আমরা এগুলো নিয়ে আমি একবার পড়ে যাই, তারপরে এগুলো থেকে কোনটা আপনি কথা বলবো আমরা, বা আপনাকে কোন প্রশ্নগুলো করবো সেগুলো আমরা মনে করি যে উত্থাপন করব।
নাম জানাননি এরকম একজন শ্রোতা শুরুতেই দেখছি। তিনি বলেছেন যে স্যার, অভিযোগ গঠনের আগে 16 মাস ধরে আটক রাখা কোন আইনের মধ্যে পড়ে? রোকন বলে আরেকজন শ্রোতা, তিনি বলেছেন সাইদের বিরুদ্ধে 4000 অপরাধ প্রমাণিত হওয়ার খবর শোনা যাচ্ছে, এটা কি সত্যি? একটা মানুষ কি একা এত অপরাধ করতে পারে? গাজী আব্দুল্লাহ, তিনি আমাদের নিয়মিত শ্রোতা, তিনি বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার করার আগে জাতীয় পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। নাম জানান এরকম একজন শ্রোতা, তিনি বলেছেন অপরাধ প্রমাণ না হওয়ার আগে বা অপরাধ প্রমাণ হওয়ার আগে গ্রেপ্তার করা বা মানবতা বিরোধী অপরাধী বলা মাধ্যমে এটা প্রমাণিত হয় যে এই বিচার সাজানো এবং উদ্দেশ্যমূলক। আলাউদ্দিন, তিনি বলছেন এটা কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি বিরোধী দলকে শাস্তি দেওয়ার একটি মাধ্যম? যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়া আরো অনেকে আছেন যারা এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। রাজু বলে আরেকজন শ্রোতা, তিনি বলেছেন যুদ্ধ অপরাধ কি খালি জামাত করেছে নাকি আওয়ামী লীগের মধ্যে কেউ যুদ্ধ অপরাধী আছে? লোকমান পাশা, তিনি বলেছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দেখলে মনে হয় বিচারটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাজু বলে আরেকজন শ্রোতা, তিনি বলেছেন আওয়ামী লীগ বলছে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে জামাতের বিচার করা হচ্ছে। লোকমান পাশা আবারও আরেকটা প্রশ্ন করেছেন, এতদিনে অভিযোগ দায়ের করতে পারলেন না, আমরা কিভাবে বুঝবো আপনারা নিরপেক্ষ বিচার করবেন? তো এই যে আপনার এত অনেকগুলো বিষয় বোঝা যাচ্ছে যে প্রশ্নগুলো করছেন অনেকেই আসলে প্রেক্ষাপট 40 বছর, আমি জানি না তাদের কারো বয়স 40 বছর কিনা, তারা মুক্তিযুদ্ধ দেখেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমি যদি একটু দু একটা কথা একটু বলি তারপর আপনার কাছে আসি। একটা হচ্ছে যে জামাতের ব্যাপারটা বারবারই আসছে যে জামাত দলগতভাবে, এত জামাতের নেতা কেন? আসলে জামাত ইসলামীতে তখন দলগতভাবেই আমি যতদূর জানি যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সমর্থনে দাঁড়িয়েছিল। জামাত ইসলামী, নিজাম ইসলামী, এই দলগুলো, যে কারণে তাদের নেতাদের নামে অভিযোগগুলো বেশি আসছে এবং তারা আলবদর বাহিনী, রাজাকার বাহিনী গঠন করেছিল, সেই কারণেই আসছে। সুতরাং রাজু বা এরা যে প্রশ্নগুলো করছেন আওয়ামী লীগের মধ্যে, আচ্ছা এখন একটা জিনিস আমি একটু বলতে চাই, এখানে তদন্ত দলের কাছে বাইরের কারো কি কোনো অভিযোগ করার আছে, সুযোগ আছে যে ধরেন ক খ অমুকের বিরুদ্ধে এই জিনিসটা আমি জানছি, তদন্ত দল কি শুধু নিজেরাই চুজ এন্ড পিক করবে নাকি না অভিযোগ করার ব্যবস্থা করতে পারবেন? আর আমি আপনি বেশ অনেক কথাই বলেছেন, আমি সেদিকে যাওয়াটা আমার রাজনৈতিক বিষয়টা আমি একটু বলার চেষ্টা করলাম। সাইদী সাহেবের বিরুদ্ধে এইটুকু বলি যে 1973 সালের আইনে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির কথা সেখানে বলা নেই, যারা বা যিনি এই অপরাধ সংগঠন করেছেন, কোন সহায়ক বাহিনী বা কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস বা আর্ম ফোর্স, তাদের বিচারের কথা বলা হয়েছে। এখানে সেভাবে তো আইনে সেভাবে কিছু নেই। এখন মানুষের তো কত রকম পারসেপশন, ধারণা হতেই পারে। আর একটা খুব ভালো লাগলো যে হ্যাঁ, দোষী সাব্যস্ত না হওয়ার আগে এটা কাউকে ওই গ্রেপ্তার করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এভাবে দোষী করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে বিচারে দোষী বললেন যে আদালত এটা এবারে সার্টেনলি এটা প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এই প্রিন্সিপালটা আপনি কাজে অভিযুক্ত বলা যেতে পারে, কিন্তু আপনার আগেই বলা যাবে না যে তিনি একজন এক্স বা ওয়াই বা জেড যুদ্ধাপরাধী, এটি বলার এভাবে সুযোগ নেই, আইনের সুযোগ নেই। আর 16 মাস ধরে আটক রাখা, তো আপনি বলেছেন যে আটক রাখা আইনে, কোন আইনে 16 মাস কাউকে আটক করা হয়নি আমার যতদূর মনে না, আদালতে হয়েছে 16 মাস আগে। জি না, 16 মাস যাবৎ কেউ আটক এখানে নেই। কেবলমাত্র সামনে অগাস্টের 2 তারিখে 4 জনের 1 বছর পূর্ণ হবে। আর আমি তো আগে শুরুতেই বলেছি, আমাদের আলোচনার শুরুতেই যে এরকম ব্যবস্থা রাখা হয়েছে, 1 বছরের ভিতরে তদন্ত শেষ করতে হবে গ্রেপ্তারের। এইখানে গ্রেপ্তারের, এই অপরাধের সূত্রে গ্রেপ্তারের তারিখ হতে 1 বছর। তারপরে যদি শেষ না হয়, ব্যর্থতায় তদন্ত শেষ না করার ব্যর্থতায় আরো 6 মাস বৃদ্ধি করা যেতে পারে। প্রশ্ন হল তারপরে কি হবে, সেটি ট্রাইব্যুনাল উইল ডিসাইড ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। প্রজ্ঞা বিবেচনা, প্রয়োজন সবকিছু বিবেচনায় যেটি ভালো মনে করেন, যথার্থ এবং উপযুক্ত মনে করেন। কারণ এটা আমি আরেকবার রিপিট করি যে ট্রাইব্যুনাল ইজ ভেরি মাচ অবলাইজড টু এনশিওর ফেয়ার ট্রায়াল।
এবং ট্রাইব্যুনাল ইন্ডিপেন্ডেন্ট, এটা আইনের 6(2) এই ধারাতেই বলা আছে যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং এই ট্রাইব্যুনাল শ্যাল এনশিওর ফেয়ার ট্রায়াল। ট্রাইব্যুনাল সেভাবে স্ট্যাটিউটরি অব্লিগেশন তার উপর রয়েছে, এটা করতেই হবে। আমি একটা জিনিস আমি যতটুকু জেনেছি, আমি যদি এটা আপনি হয়তো নিশ্চিত করতে পারবেন, মানে কম্বোডিয়ার যে মানে বিচারটা হচ্ছে সেখানে আপনার 6 বছর ধরে প্রক্রিয়া চলছে, হ্যাঁ, এবং 6 বছর পরে একজন মাত্র সাজা পেয়েছেন এবং আরো যাদের বিরুদ্ধে অভিযোগ এতদিনে এসে তাদের বিরুদ্ধে মানে তদন্ত শুরু হয়েছে এবং এটাতে আন্তর্জাতিক বিভিন্ন মহল এটাতে জড়িত হয়েছে এবং $250 মিলিয়ন খরচ করা হয়েছে এবং আমি জানি না বহু লোকবল সেখানে কাজ করছে, 500 বেশি লোকবল সেখানে কাজ করছে। আমাদের এখানে কিন্তু 50 জনও নাই, আমি তো যদি দেখি যে 50 জনও মানুষ সেখানে কাজ করছেন না এবং এত টাকাও খরচ হয়নি এবং 1 বছরের মধ্যে মানে প্রথম অভিযোগ তোলা হয়েছে। এটা তো আমি মনে করি যে ক্যাম্বোডিয়া ট্রাইব্যুনাল হাইব্রিড ট্রাইব্যুনাল, এটি ইউনাইটেড নেশনস ব্যাক করছেন এবং ডোনেশনও তারা পেয়ে থাকেন, ইন্টারন্যাশনালাইজড করা হয়েছে। কিন্তু আমাদেরটা তো আমরা বলছি আমাদের এটা ওন লেজিসলেশনে স্টাবলিশড একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল টু ট্রাই দি ইন্টারন্যাশনাল ক্রাইমস, আন্তর্জাতিক অপরাধগুলোর বিচার করছে এবং এই বিচার করতে গিয়ে যেমন অনেকে বলছেন যে আন্তর্জাতিক মান, যে মানগুলো এখানে মেইনটেইন করা হচ্ছে সেই মানগুলোর ভিতরে আপনি খুঁজে পাবেন যে সেখানে অন্যান্য যে দেশে আন্তর্জাতিকভাবে প্র্যাকটিস করা হয় সেগুলোর সঙ্গে সাদৃশ্য আছে কিনা আপনি লক্ষ্য করলেই খুঁজে পাবেন যে সাদৃশ্য রয়েছে এবং কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাবে তাদের চেয়ে বেশি রয়েছে আমার কাছে মনে হয় বেশি রয়েছে এবং আসলে এগুলো নিয়ে আরো বেশি লেখালেখি করা, আরো বেশি কথা বলা এগুলো দরকার, তাহলে আমাদের মানুষের মধ্যে এই বিভ্রান্তিগুলো কাটবে। আমিও তাই মনে করি। যে ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম, রেজিস্ট্রার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মুখপাত্র তিনি। আমরা আজ কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে। প্রিয় শ্রোতা, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের অতিথিকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ভবিষ্যতে কথা বলবো, কারণ আমরা মনে করি যে এগুলো নিয়ে মানুষের জানা বোঝা এবং বিভ্রান্তিগুলো দূর হওয়া দরকার। আপনারা আছেন 89 FM 89.2 এর এবিসি মিঠা করা, শুনতে পাবেন সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের সঙ্গেই থাকুন। কাল আবারও ফিরছি একই সময়ে এবিসি মিঠা করা নিয়ে।